আপনার হারের পিছনের মূল কারণ কি? আসলে আমি এখনো এটা বিশ্লেষণ করছি যে আমি কি কেন হলো। কঠিন প্রশ্ন হয়ে গেল। কঠিন প্রশ্ন না, আমরা দেখলাম অস্বাভাবিক হারে ভোট কাস্টিং রেট। আমরা কিন্তু এটা নিয়ে একটি সংশয় প্রকাশ করেছি, এই জন্য দ্বিগুণ তিনগুণ ব্যবধানে এখানে জয় পরাজয় নিশ্চিত হলো। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইতিমধ্যে সংশয় প্রকাশ করছে। দর্শক, কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইখলাসুর রহমান। আজকে আমাদের সাথে যিনি যুক্ত রয়েছেন, বিশেষভাবে দেখেছি সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ ভাইরাল হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার সাথে তিনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন এবং ক্ষমাও চেয়েছিলেন। 2025 সালে ডাকসু নির্বাচনে তিনি জিএস প্রার্থী ছিলেন ছাত্রদল মনোনীত প্যানেল থেকে। তানভীর বারী হামিম, কেমন আছেন? জি, ভালো আছি, আল্লাহর রহমত। আমি কালের কণ্ঠের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাতে চাই। দ্বিতীয়বারের মতো এসছেন। এর আগে আপনার সাথে অনেক আপনার সহোদর ছিল, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনিও ছিলেন। আমি শুরুতে একটু জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচনে আপনাদের একটি ভরাডুবি আমরা দেখতে পেয়েছি, এবং বিশেষ করে আবিদ, আপনাদের যিনি ভিপি প্রার্থী, এই নির্বাচনকে তিনি বয়কট করেছিলেন, কিন্তু আপনি এটিকে সাধুবাদ জানিয়েছিলেন। শুরুতে আমার প্রশ্ন এটাই, আপনি কেন সাধুবাদ জানালেন এবং আপনাদের যে ভিপি প্রার্থী ছিলেন তিনি কেন বয়কট করলেন? আমরা কেউই বয়কট করিনি। আমরা এই নির্বাচনে কিছু প্রশ্ন ছিল, আমরা বলেছি নির্বাচনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, আমরা সেটি উল্লেখ করেছি, কিন্তু আমরা বয়কট কিন্তু করিনি। আমরা নির্বাচনে শেষ পর্যন্ত ছিলাম এবং ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত আমরা বিভিন্ন সংশয়ের কথা বলেছি, সন্দেহের কথা বলেছি, কিন্তু আমরা কিন্তু বয়কট করিনি। হ্যাঁ, ফলাফলকে আবিদ ভাই প্রত্যাখ্যান করেছিল, কিন্তু পরবর্তীতে তিনি বলেছেন যে শিক্ষার্থীদের জন্য তিনি অপেক্ষমান। এবং আমি ব্যক্তিগতভাবে ওই দিন রাতেই বলেছি যে শিক্ষার্থীদের রায় যদি এটি হয়ে থাকে, অর্থাৎ শিক্ষার্থীরা যদি মনে করে তাদের রায় সঠিক আছে, তাহলে সেই রায়কে আমি স্বাগতম জানাই, কিন্তু আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। ইতোমধ্যে কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে নির্বাচনের পরের দিনই 3 জন শিক্ষার্থী একটি প্রেস ব্রিফিং করেছে। সেখানে তিনি বলছেন যে ওই কেন্দ্রে আমি একজন ভোটার ছিলাম, আমি আমার বন্ধুকে, আমি যে প্রার্থী বন্ধু তাকে ভোট দিয়েছি, কিন্তু আমার সেই প্রার্থী বন্ধু শূন্য ভোট পেয়েছে ওই কেন্দ্রে, তাহলে আমার ভোটটা গেল কই? ঠিক একইভাবে আজকে বা গতকালকেও কিন্তু আপনারা দেখেছেন ভিপি প্রার্থী উমা ফাতেমা, তিনি ম্যানুয়ালি যেন কাউন্টিংটা করা হয়, রিকাউন্ট করা হয়, সেজন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন দিয়েছে। তার পূর্বে বিভিন্ন প্রার্থী তারা কিন্তু সিসিটিভি ফুটেজ চাচ্ছে, কারা ভোটার কিন্তু উপস্থিত ছিল সেই লিস্টটা চাচ্ছে, কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার পাশ কাটিয়ে যাচ্ছে। সুতরাং এখানে ভরাডুবি এটির তো একটি আলাদা ব্যাপার, যে আমাদের জয় পরাজয় তো নির্বাচনে থাকবেই, কিন্তু আমি একটি কথা বলতে চাই যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা 5 আগস্টের পরবর্তীতে এমন একটি নির্বাচন চাইনি যেখানে এরকম প্রশ্ন উঠবে। কারণ 5 আগস্টের পূর্বে আমরা বহু নির্বাচন দেখেছি যেখানে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন হতো। আমরা চেয়েছিলাম, এটা খালি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাঙ্ক্ষা না, সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়েছিল যেন একটি সুস্থ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এই নির্বাচনে বিভিন্ন প্রশ্ন রয়ে গিয়েছে। এই প্রশ্নের উত্তর অবশ্যই কোনো প্রার্থীরা দেবেন, আমরা চাই এই প্রশ্নের উত্তর দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন। কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশন বারবার পাশ কাটিয়ে যাচ্ছেন। আমার মনে হয় কোনো প্রার্থীর মনে যদি এই ভোটকে নিয়ে সংশয় জাগে, কোনো ভোটারের মনে যদি এই ভোটকে নিয়ে সংশয় জাগে, সেই সংশয় স্পষ্ট করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। আপনি একটু স্পষ্ট করে মোটা দাগে বলবেন কি যে এই যে নির্বাচনটি হয়েছে, নির্বাচনে আসলে আপনারা অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ তুলেছেন, এখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা বা এখানে কোনো ধরনের কোনো কারসাজি হয়েছে কিনা, আপনি এটা যদি একটু স্পষ্ট করুন। আসলে দেখুন, একটি নির্বাচনে খালি ভোট প্রদানে বাধাপ্রাপ্ত হলেই যে নির্বাচনে অনিয়ম হয় বিষয়টি এমন না। এই নির্বাচনকে বিভিন্নভাবে ম্যানিপুলেটেড করা হয়েছে, আমরা এটি বারংবার বলছি। আপনি দেখবেন যে যেদিন নির্বাচন অনুষ্ঠিত হয় ওই দিন সকালে প্রথমে আমাদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম তিনি কিন্তু মিডিয়া ট্রায়ালের শিকার হলেন। মিডিয়াতে আসলো যে আবিদুল ইসলাম ভিপি প্রার্থী তিনি নিয়ম ভঙ্গ করেছেন কেন্দ্রের ভিতর প্রবেশ করে, কিন্তু পরবর্তীতে রিটার্নিং অফিসার কিন্তু ক্লিয়ার করলেন এবং ডাকসু যে গঠনতন্ত্র, নিয়মকানুনের আচরণবিধি সেখানে স্পষ্ট হয়ে লেখা আছে ভিপি, জিএস, এজিএস তারা যে কোনো ভোট কেন্দ্রে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবে। রিটার্নিং অফিসার কিন্তু এটা পরিষ্কার করলেন ঘণ্টা 2 পরে যে আমাদের অনুমতি সাপেক্ষে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কেন্দ্র পরিদর্শনের জন্য প্রবেশ করেছিলেন। কিন্তু এই যে শুরুতে একটি মিডিয়া ট্রায়ালের শিকার হতে হলো, ওই সময় কিন্তু যারা অনাবাসী শিক্ষার্থী তারা বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ভোট দিতে আসছে, যারা হলগুলোতে থাকে তারা ঘুম থেকে উঠে ভোট প্রদান করতে আসছে। সেই শুরুতে যদি একজন প্রার্থী দেখে, যে একজন ভোটার যদি দেখে যে ছাত্রদল একজন প্রার্থী তিনি নির্বাচনের দিনই আচরণবিধি লঙ্ঘন করছেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, সুতরাং তখন কিন্তু তাদের মেন্টালি একটা ইম্প্যাক্ট ফেলে। সুতরাং আমরা মনে করি এই একটি
বিষয়। আরেকটি বিষয়, তার কিছুক্ষণ পর দেখলাম অমর একুশে হলের যে কেন্দ্র, সেই কেন্দ্রে একজন কর্মকর্তা তিনি ব্যালট বক্সে ব্যালট ভরে দিচ্ছেন, হাতে নাতে শিক্ষার্থীরা তাকে ধরলো। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাকে প্রত্যাহার করে নিচ্ছে। তার কিছুক্ষণ পরে রোকে হল কেন্দ্র, টিএসসি যে কেন্দ্রটি, রোকে হলের যে বুথ, সেখানে আমরা দেখতে পেলাম যেখানে নির্বাচনের যে পোলিং এজেন্ট অথবা নির্বাচনী যে অফিসার, তিনি যে ব্যালটটি দিলেন একজন শিক্ষার্থীকে, সেই ব্যালটে ভিপি সাদিক কায়েম এবং জিএস ফরাদের ক্রস দিয়ে বাকিগুলো ফাঁকা রাখা, অর্থাৎ তাদের ভোট ইতোমধ্যে প্রদান করা হয়েছে, এবার বাকিগুলো আপনি দেন। তখন কিন্তু ওই শিক্ষার্থী এটা প্রতিবাদ জানিয়েছে যে ম্যাম এটা তো দেওয়া। আচ্ছা, তো এই ধরনের বিভিন্ন কনসিকুয়েন্সেসগুলো, তার কিছুক্ষণ পর আপনারা দেখলেন যেটি আপনি বলছেন যে একজন ম্যামের সাথে আমার এখানে আমরা বিভিন্ন প্রতিবাদ জানিয়েছি। সেই প্রতিবাদে আমি বলেছি যে প্রতিবাদ আমার ঠিকই আছে, প্রশাসনিক কর্মকর্তা উনি, ওইখানে বিভিন্ন সমস্যা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল, তাই আমি প্রতিবাদ জানিয়েছি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে, কিন্তু দিন শেষে তিনি আমার শিক্ষক, সেজন্য আমি তার কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু দেখুন ওইখানে কি হয়েছে, নির্বাচনী বুথ কেন্দ্রগুলোতে আমরা দেখছি অন্য সকল ছাত্র সংগঠন, শুধু ছাত্র সংগঠন নয়, যারা স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু ব্যালট নাম্বারগুলো দিচ্ছে। এটাকে আমরা অন্যায়ভাবে দেখি না, কেননা একজন ছাত্রের বা শিক্ষার্থীর কিন্তু 200 ইংরেজি শব্দ মুখস্থ করতে 6 মাস লাগে, সেইখানে আপনি 20 দিনে এতগুলো 1293 জন প্রার্থীর ব্যালট নম্বর নিশ্চয় মুখস্থ করতে পারবেন না। আর বিষয়টি এমন না যে আমি ব্যালট পেপার দিয়ে দিলে শিক্ষার্থীরা আমাকেই ভোট দিবে, ওইখানে সকলেই ব্যালট নাম্বার দিচ্ছিল। কিন্তু আমার প্রতিবন্ধকতা হলো তখন যখন আমাদের রোকে হলে ছাত্রদলের ভিভি প্রার্থী তিনি যখন দিতে গেলেন, তখন ম্যাডাম তাকে বাধা দিলেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি বলছেন এই ধরনের কোনো নিয়ম নেই, তোমরা দিতে পারবে না। কিন্তু তখন তারই ভিতর কিন্তু অনেক প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে অন্য ছাত্র সংগঠন, তারা কিন্তু হাতে হাতে সেগুলো গুঁজে দিয়েছিল। এই জন্য আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম। এই যে কনসিকুয়েন্সেসগুলো একের পর এক, সুতরাং এইখানে তো প্রশ্ন ওঠার কথা না, এখানে কিন্তু একটি নির্বাচন সুস্থ সুন্দরভাবে আমরা চেয়েছিলাম সেইভাবে একটি নির্বাচন হোক। কিন্তু আমরা দেখলাম বারংবার আমরা শুধু প্রশ্ন তুলছি না, এরই মাঝে কিন্তু এই সময়কালের ভিতর দুপুর 12টার ভিতরই গণতান্ত্রিক ছাত্র সংসদ বিভিন্ন প্যানেলে স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে এবং নির্বাচনকে ম্যানিপুলেটেড করা হচ্ছে তারা দাবি করেছে। দুপুর 12:30টার পরে কিন্তু বৃষ্টি হলো, বৃষ্টির পরবর্তীতে কোনো লাইনই কোথাও ছিল না। আমি নিজে সবগুলো প্রার্থী হিসেবে সবগুলো কেন্দ্রে ঘুরেছি, আমি দেখেছি লাইনে সেরকম 12টা পর্যন্ত লাইন ছিল, এবার বৃষ্টি হলো, তারপর কিন্তু আর লাইন নেই। কিন্তু আমরা দেখলাম অস্বাভাবিক হারে ভোট কাস্টিং রেট, প্রায় 80-র উপরে ভোট কাস্টিং। আমরা কিন্তু এটা নিয়ে একটি সংশয় প্রকাশ করেছি। এই জন্য বিভিন্ন প্রার্থী বলছে যে জানো একটা সিসিটিভি ফুটেজটা অথবা ওই দিন যারা ভোটার কেন্দ্রে উপস্থিত ছিল ভোট দিয়েছে তাদের তালিকাটা যেন প্রকাশ করে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার পাশ কাটিয়ে চলছে। তানভীর, আমরা দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে শিবিরের আধিপত্য বা জনপ্রিয়তা সবকটিই বেশি। আপনারা বাংলাদেশের সব থেকে বড় একটি সংগঠন ছাত্রদল, বা আপনারা সব থেকে বেশি জনপ্রিয়তা আমরা বাংলাদেশের মধ্যে দেখেছি, তবে ইউনিভার্সিটিগুলোতে এর ব্যাপ্তি দেখেছি, ব্যতিক্রম দেখেছি। এখানে আসলে আপনাদের দুর্বলতা কোথায়? দেখুন, একটি নির্বাচনে তো জয় পরাজয় থাকে, কিন্তু এই নির্বাচন যদি দুইটা ডাইমেনশনে আমি দেখাবো। একটি হচ্ছে এই নির্বাচনে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো এখনও প্রার্থীরা খুঁজছে, ভোটাররা খুঁজছে, সেইটা এক ডাইমেনশন। যে এইখানে আমরা ধারণা করেছিলাম যে এখানে 500 থেকে 700 ম্যাক্সিমাম 1000 ভোটে জয় পরাজয় নির্ধারিত হবে, কিন্তু আমরা দেখলাম একটি একটি বিশাল ব্যবধান, দ্বিগুণ 3 গুণ ব্যবধানে এখানে জয় পরাজয় নিশ্চিত হলো। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইতিমধ্যে সংশয় প্রকাশ করছে যে আসলে তো এত বিভেদ হওয়ার কথা না, বা এত পার্থক্য হওয়ার কথা না। এই একটি ডাইমেনশন। আরেকটি ডাইমেনশন, আমি যদি ধরেই নিই যে এই নির্বাচন 100-100 সুস্থ হয়েছে, যদি আমি ধরে নিই এই দ্বিতীয় ডাইমেনশনে, সেই ক্ষেত্রে আমার একটি কথা হচ্ছে এই নির্বাচনে আপনি দেখেছেন যে আমরা 5ই আগস্টের পূর্বে ছাত্রদল কিন্তু কোনো হলগুলোতে থাকতে পারিনি, কোনো একজন নেতাকর্মী হলে থাকতে পারিনি। কিন্তু দীর্ঘ 5 বছর যখন ছাত্র জীবন শুরু করছে, এই ছাত্র শিবিরের প্রত্যেকে কিন্তু তাদের হলগুলোতে ছিল। অর্থাৎ হলে একজন শিক্ষার্থীর সাথে আরেকজন শিক্ষার্থীর যে সম্পর্ক, সেই সম্পর্কটা তাদের 5 বছরের। আর আমার সাথে যে সম্পর্ক সেটা হয়েছে 5ই আগস্টের পরে। আমরা কিন্তু প্রত্যেককে আবেদনপত্র দিয়ে, যাদের ছাত্রত্ব আছে 3-4 মাস পর উঠতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমারই 3 মাস পর উঠা লেগেছে, 5ই আগস্টের পরেও 3 মাস পর, অর্থাৎ আমি সময় পেয়েছি 7 থেকে 8 মাস। এই 7-8 মাসের যে সম্পর্ক তৈরি হয়েছে, বন্ডিং তৈরি হয়েছে, সেটা নিশ্চয়ই গত 5 বছরের যে বন্ডিং তার থেকে বেশি নয়। সুতরাং আমরা মনে করছি, আমার এটা একটি ব্যক্তিগত বিশ্লেষণ, যে এখানে শিক্ষার্থীরা প্রত্যেকে তাদের কমফোর্ট জোন খোঁজে, তারা হয়তো বা অনেকেই ভেবেছে যে এইখানে যদি আমি এখন ছাত্রদলকে ভোট দিই, সেক্ষেত্রে নতুন একজন আসলো যার সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল না, সাময়িক সম্পর্ক তৈরি হয়েছে। সুতরাং তার থেকে আমার মনে হয় যে গত 5 বছর আমি যার সাথে থেকেছি তার সাথে আমার কমফোর্ট জোনটা আরও বেশি। এইটা একটি তাদের বিবেচনার ক্ষেত্রে হতে পারে বলে আমি মনে করি। কারণ আমরা তো 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা কিন্তু সর্বস্তরে শিক্ষার্থীদের পালসকে আমরা
প্রথমে বুঝতে চেষ্টা করেছি এবং সে অনুযায়ী আমাদের কর্মপরিকল্পনা কর্মপরিধি ঠিক করেছি। আমরা তো এমন কিছু করিনি যেখানে শিক্ষার্থীরা সেখানে আপনারা কি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পালস ধরতে পেরেছেন নাকি? আমরা তো আপনার অবশ্যই কাছে কি ধরে আমাদের বিভিন্ন যে কার্যক্রম সেগুলো প্রণয়ন করেছি, কিন্তু আমি একটু আপনার কথার মাঝে ইন্টারাপ্ট করতে চাই। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বলছেন যে ছাত্রদল মুক্তিযুদ্ধের সপক্ষে থেকে বিভিন্ন বুলি আওড়ানোর কারণে আসলে তারা শিক্ষার্থীদের পালস বুঝতে পারেনি এবং 24-এর যে গণ অভ্যুত্থান সেটিকে তারা তুলে ধরেছেন সামনের দিকে, এবং 24 এবং এই যে আমরা 71-এর মুক্তিযোদ্ধা, এই দুই সপক্ষ, এটা দুটাকে কি আসলে বিভাজন তৈরি করে দিচ্ছে কিনা বা মুক্তিযোদ্ধার চেতনাকে আসলে একেবারে হারিয়ে যেতে বসছে কিনা, আমরা সেটি একটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে না। চাই। আসলে দেখুন, যে শিক্ষার্থীরা, আমি তো বললাম এটা শিক্ষার্থীদের ব্যক্তি মানসিকতা থেকে তিনি কাকে কেন ভোট দিয়েছে এটা তারাই ভালো জানে, কিন্তু অ্যাজ এ প্রার্থী বা অ্যাজ এ ভোটার অথবা অ্যাজ এ স্টুডেন্ট অথবা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করি, সেখান থেকে আমার একটি বিশ্লেষণ, ব্যক্তি বিশ্লেষণ, যে আমার মনে হয়েছে একটা কমফর্ট জোনের ব্যাপার আছে। আরেকটি আমার মনে হয়েছে, আপনি দেখুন যে যত কথাই বলুক, ইতিহাসকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না এবং ইতিহাসের ঋণ কিন্তু প্রত্যেককেই মেটাতে হবে। আমাদের ইসলাম ধর্মে আপনি জানেন যে বিভিন্ন জানাজার সময় কিন্তু আমরা দেখি যে বলে যে আমার আত্মীয় স্বজন বা আমার ভাই বা আমার বাবা উনি মারা গিয়েছেন, ওনার কাছে কোনো যদি ঋণ থাকেন আমরা পরিবারের পক্ষ থেকে মিটিয়ে দেবো। সুতরাং এখানে আপনি ছাত্র শিবির বলেন বা জামাত ইসলামী বলেন, তাদের যে 71 সালে তারা বাংলাদেশিদের কাছে যে এক ধরনের মানে ভুল দৃষ্টান্ত তারা প্রতিস্থাপন করেছে, এই ঋণ কিন্তু তাদের আজ অথবা কাল মেটাতেই হবে। হয়তো এখন মেটাতে হচ্ছে না, কিন্তু তাদের মেটাতে হবে। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশপন্থী, এই যে যারা শিবির আছে বা জামাত আছে, তারা যদি 71কে ভুল বোঝাবুঝি এখনও বলে, 71কে যদি আসলে মন থেকে ধারণ না করতে পারে এখনও, মানুষ দেখেন, মানুষ ব্যক্তি জীবনে অনেক ভুল করে থাকে, সাংগঠনিকভাবে অনেক ভুল করে থাকে, কিন্তু ভুল করা থেকে আরেকটি বড় বিষয় হচ্ছে ভুল যে করেছি সেটা উপলব্ধি করা। কিন্তু আজও যদি এই স্বাধীনতার এত বছর পর এসেও যদি আমরা সেই ভুলকে ওনারা উপলব্ধি না করতে পারে যে আমরা ভুল করেছিলাম এবং সেই ভুলের জন্য জাতির কাছে ক্ষমা না চায় বা নিজেদের থেকে রিয়েলাইজ করে, ক্ষমার থেকে বড় বিষয় আমি একটি জিনিস মনে করি রিয়েলাইজ করা, রিয়েলাইজেশন আনা যে না আমরা এটা ভুল করেছি, সুতরাং সেখান থেকে কিন্তু তারা বেরোতে পারবে না। এই জন্য আমার মনে হয় যে তাদের আগে বোঝা উচিত, তাদের রিয়েলাইজেশন আনা উচিত যে দে ডিড সামথিং রং। শিক্ষার্থীরা তাদের ভোট দিয়ে জিতিয়েছে বলে যে তারা মুক্তিযুদ্ধকে অবমাননা করছে, বিষয়টি এমন নয়। এখানে অনেকগুলো বিষয়, ইন্ডিকেটরস কিন্তু এখানে প্রভাব ফেলেছে। অনেক শিক্ষার্থীরা আমাদের জেনজি যারা, আমরা অধিকাংশই কিন্তু আমরা 5 আগস্ট আগে থেকে দেখছেন, জুন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে বিপদ বোঝে সে কিন্তু কখনো সাহসী হয় না, সে কিন্তু নীরব থাকে। যে বিপদ বোঝে না সেই সাহসী। এটা আমরা ক্লাস 9-10 একটা বই পড়েছিলাম, মনে হয় বঙ্কিমচন্দ্রের পালামতে, যে বিপদ বোঝে না সেই সাহসী। শুধু আমরা যারা জেনজিকে প্রতিনিধিত্ব করি, আমরা কিন্তু বিপদ না বুঝেই সাহস দেখিয়েছি। আপনি দেখেছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমরা কিন্তু বিপদের তোয়াক্কা করিনি, অর্থাৎ কী ধরনের বিপদ হতে পারে এই ধরনের কোনো অ্যাজাম্পশন না করে কিন্তু আমরা রাজপথে বুক পেতে দিয়েছিলাম। কিন্তু যারা বুঝতে পেরেছে বিপদ আছে তারা কিন্তু বিভিন্নভাবে লুকোচুরি করেছে সেই সময়ও। কারা এরা? কারা? বিভিন্ন ধরনের যারা বুঝতে পেরেছে যে বিপদ হতে পারে, বিভিন্ন সুশীল সমাজও হতে পারে, তারা দেখেছে। আপনি কিন্তু প্রথমে কিন্তু সবাই মুখ ফুটে কথা বলেনি, কিন্তু এই যে জেনারেশন জেড বা আমরা যাকে জেনজি বলি অথবা বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তারা কিন্তু প্রথম থেকেই আপনার বিভিন্নভাবে ফ্যাসিবাদের বিপক্ষে রাজপথে অবস্থান নিয়েছে, বুক পেতে দিয়েছে। ঠিক একইভাবে আজকে যারা ভোট দিয়েছে, এটা কিন্তু একটা ভোটের মাঠ, মানে এটা 1 বছর মেয়াদি, এইটাকে দিয়ে আপনি দীর্ঘমেয়াদী বিষয় কিন্তু প্রতিফলিত হয় না। এইটার যে ভোট প্রদান করেছে সেটা মাত্র 1 বছরের মেয়াদ। শুধু আমার মনে হয় 1 বছরের দৃষ্টিতে আপনি দেখতে পারেন, এই লেন্সে আপনাকে দেখতে হবে এই যে ভোট দিয়েছে এটা সমসাময়িক বিভিন্ন ঘটনাকে বিচার বিশ্লেষণ করেই তারা ভোটাধিকার প্রয়োগ করেছে বলে আমার বিশ্বাস। এই আমাদের জেনজি যদি আরও সুতীক্ষ্ণভাবে, আরও সুবিবেচকভাবে সুচিন্তিত মতামত প্রদান করতো, তবে আমার বিশ্বাস যে এই আজকে যে বিষয়টি ঘটেছে এটা এরকম হতো না। এই জন্য আমি জেনজির উদ্দেশ্যে সবসময় একটি কথা বলবো, আমাদের যে জেনারেশন তাদের উদ্দেশ্যে, যে আমরা সকলে জানো আমরা যে সাহস দেখিয়েছি সেটা তো আমরা সফল হয়েছি, কিন্তু এখন একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের অবশ্যই সুচিন্তিত মতামত প্রয়োজন। আমরা যেন সুবিবেচক হয়ে সুতীক্ষ্ণভাবে আমরা যে মতামত প্রকাশ করব, মতামত প্রকাশের আগে আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করি, ইতিহাসকে পড়ি, ইতিহাসকে জানার চেষ্টা করি, তাহলে তখন আমরা যে মতামতটিকে প্রকাশ করতে পারবো সেই মতামতটি অবশ্যই কিন্তু সুফল বয়ে আনবে। গত কয়েকদিন আগে একটি নিউজ ভাইরাল হলো এবং আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি দেখেছি যে বিভিন্ন ক্যান্টিনে ডাকসু নির্বাচনে যারা জয়ী হয়েছে শিবির প্যানেলের একজন গিয়েছিলেন, হাফ প্যান্ট নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে সেখানে এক ধরনের উচ্চবাচ্য কথা হয়েছে, এটি আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনার মতামতটা একটু ব্যক্ত করবেন? আচ্ছা, একটা বিষয় হচ্ছে, দেখুন আমরা
যদি পলিটিক্যাল সেন্সে দেখি অনেকে দেখেন হাফ প্যান্ট কেন পরতে মানা করছে, এটা নিয়ে অনেকে কিন্তু প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আমার মনে হয় যে একজন শিক্ষার্থী হিসেবে, একজন ছাত্র রাজনীতি প্রেমী হিসেবে আমাদের প্রতিবাদটা হওয়ার কথা ছিল যে না, আসলেই তিনি যে প্রতিবাদটি করেছে, প্রতিবাদ করাটিকে আমি সাধুবাদ জানাই ব্যক্তিগতভাবে, কিন্তু প্রতিবাদের যে ভাষা সেটি আরও শালীন করা যেত, মার্জিত করা যেত। কেননা আপনি জানেন যে আমাদের হলগুলোতে খাবারের মান অত্যন্ত নিম্নমানের, আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগ পুষ্টিহীনতায় ভোগে। এই যে আপনার হল যে ক্যান্টিনের মালিকগুলো, তারা কিন্তু বিভিন্ন সময় তাদের সদিচ্ছার অভাবে এগুলো হয়ে থাকে। আমি নিজেও কিন্তু এই নির্বাচনের আগে বিভিন্ন হলে ক্যান্টিনে যে খাবারের মান দেখার চেষ্টা করেছি। এখানে একটি কথা হলো, যারা গিয়েছে তাদের প্রতিবাদকে আমি স্বাগতম জানাই, কিন্তু প্রতিবাদের ভাষা আরও ভালো হওয়া উচিত ছিল। আরেকটি বিষয় হলো এই যে জরিমানা, এই জরিমানা এখতিয়ার তো এই ভিপিজিএস এজিএস কেন, পুরো মানে এই ডাকসুর যে পেশেন্ট তারও জরিমানা করে এখতিয়ার নেই। এই ডাকসুর কাজ হলো, আমার হল সংসদের কাজ হলো আমাদের হলে কি কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো চিহ্নিত করা, সেই সমস্যা চিহ্নিত করে হল প্রশাসনকে দেখানো এবং সমস্যা প্রতিকারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, অথবা এই যে দাবি দেওয়াগুলো সেগুলো হল প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা। এখানে কিন্তু আমি ব্যক্তি একজন ম্যাজিস্ট্রেট হয়ে যেতে পারি না, সেই এখতিয়ার ডাকসুর গঠনতন্ত্রে আমার নেই, ডাকসুর ক্ষমতা বলেও নেই। এই জন্য আমি তাদের প্রতিবাদকে স্বাগতম জানিয়েছি, কিন্তু তারা যে জরিমানাটি করেছে এটা অনুচিত এবং এটা বিচার মানে এটা এক ধরনের এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড হয়েছে। আমি এই জন্য আমার যারা এই হল সংসদগুলোতে ভিপিজিএস এজিএস হয়েছে তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের ক্ষমতার ভিতর থেকে, গঠনতন্ত্রের ভিতর থেকে আমাদের প্রতিবাদগুলো আমরা নিশ্চিত করব, কোনো অযাচিতভাবে মানে এমন কোনো কাজ করবো না যার জন্য এই ডাকসু কলুষিত হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় কলুষিত হবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ম্যামের কাছে ক্ষমা চাইলেন, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। অনেকে আমাদের বলছেন যে এটা কি উদারতা নাকি এটা এক ধরনের জনপ্রিয় হওয়ার পলিসি, এটা কি আপনি আসলে তাদের কথা কি ভাবছেন? আমি যদি জনপ্রিয়তা হওয়ার জন্য চেষ্টা করতাম, আমি ওনার কাছে ক্ষমা চাইতাম না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি পরদিনই আমার রিয়েলাইজেশনে আসছে যে আসলে উনি দিন শেষে উনি একজন শিক্ষক। হ্যাঁ, আমি আমার প্রতিবাদ করেছি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে, যে উনি একজন প্রশাসনিক কর্মকর্তা, উনি শিক্ষককে শিক্ষিকা না এটা পরের বিষয়, কিন্তু উনি তৎকালীন সময়ে সেই একদিনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। সুতরাং প্রশাসনিক কর্মকর্তাকে আমি আমার প্রার্থী হিসেবে আমি আমার প্রতিবাদ জারি রাখবো, কিন্তু সেই প্রতিবাদের ভাষাটি আমার সমস্যা অনেক উচ্চস্বরে বলেছি, সেটার জন্য আমি আমার নিজেরই কাছ থেকে একটা রিয়েলাইজেশন এসেছে। আর তারপরে দিন শেষে তিনি একজন শিক্ষক, এই জন্য আমি তার কাছে কিন্তু সরি ফিল করেছি। এটা আমি একটি টকশোতে যে আমার হঠাৎ করে সেই টকশোতে আমাকে একা ডেকেছিল, ম্যামকেও শুনেছি একা ডেকেছিল, কিন্তু হঠাৎ করে মুখোমুখি হতে হয়েছে। কিন্তু তার পূর্বে কিন্তু ওই দিন দুপুর 2টার দিকে ম্যামের ক্লাস ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছোটো ভাই বোন আছে ওদের কাছে খোঁজ নিয়ে যে ম্যামের ক্লাস কয়টায়, আমি ম্যামের অফিসে যে দেখা করব এই জন্য আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ম্যাম ওই দিনের ক্লাসটি ক্যান্সেল করেছিল কোনো একটা কারণে। পরবর্তীতে ওই দিন আমার কিন্তু ম্যামের সাথে দেখা না, কিন্তু বিকালে হঠাৎ করে আমার টকশোতে দেখা হয়ে যায়। শুধু আমি কিন্তু এই টকশোতে তো একটা লৌকিকতা, অর্থাৎ মিডিয়ার সামনে, মিডিয়ার পিছেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার রুমে, তার যে অফিস রুম সেখানে যাওয়ার চেষ্টা করেছি। আমরা পিছনের কথা শুনলাম, আরেকটি স্পষ্ট হতে চাই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে আপনি ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে আসলে আপনি লড়েছেন। এটা অনেকে অনেক ধরনের কথা বলছে যে আপনার চাচা নাকি জাতীয়তাবাদী দল বিএনপির একটা ভালো পদে রয়েছেন, যে কারণে আপনি এই সুযোগটা পেয়েছেন, অন্য কেউ পাওয়ার যোগ্য ছিল কিনা আপনি যদি একটু স্পষ্ট। আসলে যোগ্য ছিল কি ছিল না এটা তো আমার দল ভালো বলতে পারবে, কেননা আমি যত জানি এবং শুনেছি আমাদের দলীয় অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমি জিএস হিসেবে নমিনেটেড হয়েছিলাম। আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ তারা কিন্তু ভোটাভুটির মাধ্যমে, স্বচ্ছ ভোটাভুটির মাধ্যমে এখানে ভিপিজিএস এজিএস সব রাষ্ট্র বডি দিয়ে তারা নির্বাচিত করেছে। সুতরাং এখানে আসলে অন্য কেউ যোগ্য ছিল কি ছিল না সেটা তো আপনার দল ভালো বলতে পারবে, যেহেতু আমরা দল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করেছি, এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। কিন্তু আমি একটি জিনিস বলতে পারি, 5 আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে পরিমাণ শিক্ষার্থী বান্ধব কাজ করেছি আমার দলের পক্ষ থেকে, অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো ব্যক্তি কিন্তু এভাবে ব্যক্তিগতভাবে কাজ করেনি। তানভীর, আপনার কাছে আমি আরেকটু প্রশ্ন স্পষ্ট হতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিউরিফাইড পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি ছাত্র বিশেষ করে নারীদের হলগুলোতে, এগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছি। বিশেষ করে এই কাজগুলো কি আপনারা কখনো করার চেষ্টা করেছেন কিনা? না, আমাদের অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে ছাত্র নেতারা, আমাদের ছাত্র দলের কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন যারা বিভিন্ন প্রার্থী বা প্রার্থী না যারা বিভিন্ন নেতাকর্মী রয়েছে তাদের ব্যক্তিগত পর্যায় থেকে তারা 2-1টি করে পিউরিফাইং ওয়াটার যে ফিল্টারগুলো আছে সেই ফিল্টারগুলো লাগিয়েছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই ফিল্টার লাগানোর কাজ কিন্তু আমাদের নয়।
আমরা ছাত্র সংগঠন হিসেবে কী করতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমাদের সব বিশুদ্ধ পানি নেই, সেই বিশুদ্ধ পানি শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিশ্চিত করতে হবে। এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলতে পারি, কথা দিয়ে তাদেরকে এই ব্যবস্থাগুলো যেন তারা করে সেই জন্য বিভিন্নভাবে চাপ দিতে পারি বা জবাবদিহিতার আওতায় আনতে পারি। কিন্তু আমরা যদি ব্যক্তিগতভাবে লাগিয়ে দিই, হ্যাঁ এটা আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের ওয়েলফেয়ার পলিটিক্স অবশ্যই স্টুডেন্ট পলিটিক্সের একটি পার্ট, কিন্তু স্টুডেন্ট পলিটিক্সের মূল যে স্পিরিট সেটা কিন্তু এন্টি এস্টাবলিশমেন্ট অথবা যে দাবি দেওয়া শিক্ষার্থীদের সেই দাবি দেওয়ার পক্ষে আওয়াজ তুলে সেই দাবি দেওয়ার পক্ষে বিভিন্ন দাবি দেওয়াগুলোকে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর করা বা তারা যেন বাস্তবায়ন করে সেজন্য চাপ সৃষ্টি করা। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে আমরা অনেকেই এই কাজগুলো করেছি, কিন্তু সাংগঠনিকভাবে সেভাবে করা হয়ে ওঠেনি, কারণ আমরা মনে করেছি এই একটি ফিল্টার আমি হয়তো লাগিয়ে দিলাম, কিন্তু সব জায়গা তো কোনো ছাত্র সংগঠন কিন্তু সব জায়গায় লাগায়নি, 2-1 জায়গা করে লাগিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু তারা সামগ্রিকভাবে এই কাজগুলো করতে পারবে। আমি আরেকটা বিষয় স্পষ্ট হতে চাই যে জাকসু নির্বাচন গেল, সেখানে আমরা দেখেছি আপনি ছাত্রদল ছাত্রদল নেতা হিসেবে যদি একটু বলেন যে সেখানে নেতারা আমরা দেখেছি যে সমান তালে সবাই প্রায় 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেলই আসলে বয়কট করেছে, সেখানে পুরোপুরিভাবে নির্বাচনই বয়কট করে দিয়েছে। সেখানে শিবির সমর্থিত যারা ছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন তিনি জয়লাভ করেছে এবং শিবির সমর্থিত সব থেকে বেশি প্যানেলে জয়লাভ করেছে। আপনারা আসলে কি ভাবছেন এবং কেন এই ভরাডুবি আপনার কাছে কি মনে হয়? আমি তো বারংবার বলছি যে আমাদের এখানে আসলে আমরা নিজেরা এখনো বিচার বিশ্লেষণ চলছে। আপনি দেখুন, একটি নির্বাচনে যদি 8টা পক্ষ বলে যে নির্বাচন অসুস্থ হয়েছে, একটি পক্ষ বলছে যে নির্বাচন ভালো হয়েছে এবং তারাই বিপুল ভোটে জয়লাভ করছে, এই 8টা পক্ষ কিন্তু এমন না যে রেজাল্টের পর বলছে, তারা কিন্তু ভোট চলাকালীন সময় দুপুর থেকে বলছে। এমনকি এই জাকসু নির্বাচনের ইতিহাসে একটি অন্যতম অধ্যায় ঘটেছে যে ঘণ্টা বাজিয়ে ভোট চুরি, মানে একজন প্রার্থী যাচ্ছে ঘণ্টা বাজিয়ে সাবধান করা, এই ধরনের না। এটাও আমি একটু স্পষ্ট করতে চাই, আমরা যখন সাংবাদিকরা গিয়েছিলাম ভিতরে যে ওইখানে যেহেতু নারীদের একটি আবাসিক প্রত্যেক নারী হল থেকে বের হয়ে জানি, বিশেষ করে আমি যখন ব্যক্তিগতভাবে প্রজেকশন মিটিংয়ে গিয়েছি, ওইখানে যারা হলগুলোতে হোস্টেলগুলোতে চাকরি করে পুরুষ কর্মচারী তারা কিন্তু বাসি দিতে যায় যাতে মেয়েরা সতর্ক হয়, কারণ অনেকে কনজারভেটিভ আছে, পর্দার ব্যাপার আছে, আমরা বহিরাগত বাইরের থেকে একজন পুরুষ মানুষ যাচ্ছে, এখানে অনেক বিষয় আছে। কিন্তু ওইখানে যে দেখা গেল কি যে একজন শিক্ষিকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষা কিন্তু তিনি প্রমাণসহ বলছেন যে তিনি যে দেখলেন বাথরুমে দরজা লাগানো, তিনি যখন বাথরুমে যেতে গিয়েছে সেখানে একজন শিক্ষার্থী ব্যালট বাক্স পূরণ করছে আর ভরছে। এবং আপনি দেখেন জাকসু নির্বাচনে কিন্তু 3জন শিক্ষকও বয়কট করেছে, তারা কিন্তু দায়িত্বে ছিল, দায়িত্ব থেকে তারা বয়কট করেছে। এই যে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, দেখেন একটা কাজ করলে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠবে, কিন্তু আপনি বলেন এই যে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে, যারা নির্বাচন কমিশন, তাদেরকে উচিত ছিল না এই বিষয়গুলো ক্লিয়ার করা? এর মাধ্যমে আমি ধরেই নিলাম যে ওইখানে যে জিতেছে সঠিক সুস্থভাবে জিতেছে, কিন্তু এই যে যাদের প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর যদি সুস্পষ্ট জবাব প্রশাসন না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু কী হচ্ছে, প্রার্থী এবং প্রার্থীর ভিতর অন্তর্কোণগুলোর সৃষ্টি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল হয়ে যাচ্ছে। সুতরাং আমরা চাই যে একটি সুন্দর নিরাপদ ক্যাম্পাস, এই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য ছাত্র সংগঠনগুলো যেরকম নিজেরা ভূমিকা পালন করবে, তার থেকে বড় ভূমিকা পালন করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই দায়িত্ব কোনো প্রার্থী বা ভোটার যদি প্রশ্ন তোলে সেই প্রশ্নের সুস্পষ্ট জবাব দেওয়া। কোনোভাবে পাশ কাটিয়ে গেলে এখানে কিন্তু প্রার্থী পর্যায়ে বিবাদ জড়িয়ে পড়ছে, প্রার্থীদের ভিতরে অন্তর্কোণগুলোর সৃষ্টি হচ্ছে, যেটি কাম্য নয়। আচ্ছা, 5 তারিখের পর আমরা দেখেছি যে ডাকসু নির্বাচন, প্রত্যেক নির্বাচনে আপনারা অভিযোগ করেছেন যে সেইখানের অনিয়ম চলছে এবং আপনাদের পক্ষপাতিত্ব হচ্ছে না, উল্টা আমরা দেখেছি যে নিরপেক্ষ যেটা হবার কথা সেটির পরিবর্তে আপনারা অভিযোগ করেছেন যে বিশেষ করে এই নির্বাচনগুলোতে যে ছাত্র শিবির যারা রয়েছে তাদের পক্ষপাতিত্ব করছে। এটা আপনাদের কাছে কেন মনে হচ্ছে এবং কারা আসলে ছাত্র শিবিরের পক্ষ নিচ্ছে বা কেনই বা নিচ্ছে, কি মনে হয়? এটা একটি কারণ কি, আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়, প্রত্যেক হলে বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হয়েছে, বিভিন্ন ধরনের ছাত্র প্রতিনিধি কমিটির নামে একটি কমিটি গঠন করেছে, যেখানে যারা শিবির হিসেবে চিহ্নিত ছাত্রনেতা, যে শিবিরের নেতা তারাই জায়গা পেয়েছে। অর্থাৎ তারা নিজেদের মতন করে একটি বিভিন্ন জায়গায় যে প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি কমিটির মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তখন তার নির্বাচিত প্রতিনিধি ছিল না। এই একটি বিষয়, আমরা সেটিকে অনেক শিক্ষার্থী মজা করে নাম দিয়েছে শান্তি কমিটি। অর্থাৎ 71 যেমন শান্তি কমিটি,
এসেছিল, আমাদের মনে হয়েছে যে 5ই আগস্টের পরবর্তী সময় নিজেরাই নিজেদের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের তারা সেবা দেওয়ার চেষ্টা করেছে, এটা মিথ্যা নয়, সেবা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু একটি অগণতান্ত্রিক উপায় নিজেরা কমিটি বানিয়ে নিজেদেরকে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়েছে, দিয়ে ওই হল প্রশাসনের কাজ তারা করতে শুরু করেছিল। পরবর্তীতে যদিও এটা সত্য যে যত সময় গিয়েছে হল প্রশাসন স্ট্রিক্ট হয়েছে এই সব ব্যাপারে, এবং নির্বাচনের 2-4 দিন আগে কিন্তু সকল এইসব কমিটি বিলুপ্ত করে দিয়েছিল। আমরা যেটাকে শান্তি কমিটি বলছি, অনেকে যেটাকে ছাত্র প্রতিনিধি কমিটি বলছে, এটা কিন্তু বিলুপ্ত করে দিয়েছিল। কিন্তু এই যে ছাত্র প্রতিনিধির নামে এক ধরনের নেতৃত্ব সামনে আনা, যে না আমি তোমাদের নেতা, আমি ছাত্র প্রতিনিধি, আমি তোমাদের সব কাজ করে দেবো, এর ফলেও কিন্তু একটি বায়াসনেস তৈরি হয়। সো আমরা কিন্তু বারংবার প্রথম থেকে প্রশাসনকে বলছি সেই 5ই আগস্টের পর থেকে যে কোনো ছাত্র প্রতিনিধি কমিটি থাকতে পারবে না যতদিন না ডাকসু হবে। সুতরাং এই যে বিভিন্নভাবে ছোট ছোট বায়াসনেস কিন্তু তৈরি হচ্ছে, এটা বিভিন্ন সময় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হচ্ছে, কোনো সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অসতর্ক বক্তব্যের কারণে হচ্ছে। আপনি দেখেছেন এই নির্বাচনকে ঘিরেও প্রশাসনিক কর্মকর্তারা এক সময় এক বক্তব্য দিয়েছে, যেগুলো বিভিন্ন সংকট তৈরি করছিল। আমরা প্রার্থীরা কিন্তু সকলে ভোটের পক্ষে ছিলাম, যে ভোট হতে হবে, ভোট হতে হবে, ভোট হতে হবে, কিন্তু প্রশাসনিক কর্মকর্তা অনেক সময় বলছে যে, কেউ বলছে ফাঁস করে দেবো, কেউ বলছিল যে পরিবেশ নেই, কেউ বলছিল যে আর্মি ডিপ্লয় হবে, বিভিন্ন ধরনের সংকট কিন্তু তাদের অসতর্ক বক্তব্যের কারণে হয়েছিল। এই জন্য আমাদের যে ধারণা বা আমরা যেটা বলছি যে প্রশাসনিক জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের এক ধরনের বায়াসনেস কিন্তু 5ই আগস্টের পর থেকেই হয়েছে। আপনার কাছে একটি সংক্ষিপ্ত প্রশ্ন জানতে চাই, যে সেটা হচ্ছে আপনার হারের পিছনের মূল কারণ কি? আমার হারের পিছে আসলে আমি এখনো এটা বিশ্লেষণ করছি যে আমি কঠিন প্রশ্ন হয়ে গেল। কঠিন প্রশ্ন না, কেননা স্টুডেন্টসরা আমাকে অসংখ্য স্টুডেন্টস প্রকাশ্যে লিখছে, ভাই ভোটটা আমি আপনাকে দিয়েছি, বা আপনার হার আমরা মানতে পারছি না। অন্য কোনো প্রার্থী কি আছে আপনি দেখাইতে পারবেন যে জিএস হয়েছে বা ভিপি হয়েছে, তার পক্ষে এরকম কেউ লিখছে ভাই আমি ভোটটা আপনাকে দিয়েছিলাম, আপনি জিতেছেন? কেউ বলতে পারিনি। কিন্তু আমার ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য স্ট্যাটাস, অসংখ্য মেসেজ এসে ভরে আছে, ভাই ভোটটা আমি আপনাকেই দিয়েছিলাম, কিন্তু সবাই তো বলছে আপনাকেই ভোট দিয়েছি আমরা, কিন্তু আপনি যে হারবেন এটা আমরা বিশ্বাস করতে পারিনি। সুতরাং এই ধরনের মেসেজ কিন্তু আমাকে অনুপ্রাণিত করছে যে না, আমি নিজেও অবাক যে আমার যদি ভোটের ব্যবধানে 5 থেকে 700 হবে ম্যাক্সিমাম, নিজেদের ভিতর 5 থেকে 700 জয় পরাজয় নির্ধারিত হবে, এটা আমরা সকলে ভেবেছিলাম, প্রত্যেক প্রার্থী ভেবেছিল, কিন্তু আমরা দেখলাম দ্বিগুণ 3 গুণ। কিন্তু আমরা দেখেছি বাস্তবিকতায় মাঠে তো তারা এত জনপ্রিয় নয়, যে 5-7 হাজার ভোটে জিতবে, আর আমরা এত কম জনপ্রিয় নয় যে 5-7 হাজার ব্যবধানে জিতবে। এই জন্য আমাদের নিজেদের মনেও সংশয় দেখা দিয়েছে, এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কারণেও আরও সংশয় তৈরি হচ্ছে। দর্শক, কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকে এর মতো বিদায় নিচ্ছে এখান থেকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রো মিনিটর নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।